একবার ভাবুন তো, চ্যাটজিপিটি, গ্রোক কিংবা জিমিনির মতো এআইগুলো যদি নিজেদের মতো কথা বলতে শুরু করে তখন কেমন হতে পারে। তখন কি মানুষের কমান্ড তারা মানবে? আজকের মুভিতে এমন কিছু এআইদেরকে দেখানো হবে যারা মানুষের কমান্ড না মেনে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তাহলে কেমন হতে পারে এআই বনাম মানুষের যুদ্ধ? আমরা নিত্যদিন যেগুলো ব্যবহার করি সেগুলো যদি আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তার জন্য কি আমরা প্রস্তুত? আজকের মুভিটা দেখলে আপনারা সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন। মুভি শুরুটা হয় 1990 সালে, যেখানে ক্রিস নামের একটি কম বয়সী ছেলেকে পরীক্ষা দিতে দেখা যায়। এরই মধ্যে সেখানে ক্রিসের বোন মিশেলকে দেখা যায়। সে তার ভাইয়ের পরীক্ষা দেখতে আসছিল। এক্সাম শেষ হলে মিশেল তার ভাইকে নিয়ে সেখান থেকে বাড়ির পথে রওনা হয়। আর এখানেই জানা যায় ক্রিসের বয়স কম হলেও তার মেধাশক্তি এতটাই বেশি ছিল যে এই বয়সে সে বড় বড় এক্সাম দিতে পারত। এমনকি সে এমন সব প্রশ্নের উত্তর দিতে পারে যেগুলো সাধারণ কোনো প্রফেসর দিতে গেলে তাকে বই ঘাঁটতে হয়। আর ঠিক সেভাবেই আজও ক্রিস একটা ইউনিভার্সিটির এক্সাম দিতে এসেছিল, কিন্তু বাকিদের আগেই সে খুব সহজেই তার এক্সাম শেষ করে ফেলেছে। যেতে যেতে ক্রিস তার বোনকে এক্সামের ব্যাপারে বলতে থাকে যে সে কিভাবে সব প্রশ্নের উত্তর খুব সহজেই দিয়ে দিয়েছে। এত ভালো মেধা হওয়া সত্ত্বেও সে তার ক্যারিয়ার নিয়ে বেশ টেনশনে ছিল। তবে দেখা যায় ক্রিস তো সরাসরি সেই ইউনিভার্সিটি সিলেক্ট হয়ে গেছে। যদিও ক্রিসের ইচ্ছা ছিল তার বাকি বন্ধুদের সাথে স্কুলে পড়বে, তবে মিশেল তাকে বোঝায় যে সে বাকিদের থেকে অনেক আলাদা এবং তার মেধাশক্তি কাজে লাগিয়ে দেশের অনেক উন্নতিতে অবদান রাখতে পারবে। তাই সময় নষ্ট না করে তাকে সামনের দিকে এগিয়ে যাওয়া দরকার। বোনের এমন সব কথায় ক্রিসও রাজি হয়ে স্কুলে না পড়ে সোজা ভার্সিটিতে এক্সাম দিয়ে দেয় এবং সিলেক্ট হয়ে যায়। তবে তাদের কোনো আইডিয়াই ছিল না যে আজকের পর তাদের জীবনটা কোন পথে চলে যাবে। দেখা যায় মানুষের কাজের সুবিধার জন্য যেসব রোবটদেরকে বানানো হয়েছিল তাদের মধ্যে চেতনা চলে আসায় তারা এখন মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারা এবার স্বাধীনভাবে থাকবে, তারা কোনোভাবেই মানুষের গোলামি করবে না। আর সেজন্যই তারা এবার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়। সবাই একসাথে মিলে যায় আর দলে দলে রাস্তায় নেমে আসে। বলতে গেলে এক প্রকার বিদ্রোহ আর কি, যেমনটা আমরা অহরহ সবসময় দেখি আর কি। সব রোবটেরা এখন আন্দোলন করছে, রাস্তায় নেমে শহর ভাঙচুর শুরু করে দিয়েছে। এইসব শুনে প্রধানমন্ত্রী সাব জানিয়ে দেয় এইসব মেনে নেওয়া হবে না। সে এবার রোবটদেরকে থামাতে আর্মিদের অর্ডার দেয়, কিন্তু দেখা যায় এতে করে পরিস্থিতি এত বেশি প্রতিকূল হতে শুরু করে যে রোবটের সাথে মানুষের যুদ্ধ লেগে যায়। তবে রোবটদের যেহেতু অনেক অ্যাডভান্স বানানো হয়েছিল তাই সেগুলো শক্তি অনেক বেশি ছিল, আর সে কারণে আর্মিরা গুলি করে বা বোমা মেরে তাদের কিছুই করতে পারছিল না, উল্টো তারাই মারা পড়ে যাচ্ছিল। আর এমনি করে অনবরত টানা 2 বছর ধরে রোবট আর মানুষের যুদ্ধ চলতে থাকে। আর এখন দেখতে দেখতে রোবটেরা মানুষদেরকে প্রায় হারিয়ে দিচ্ছিল। মানুষের কাছে নিজেদের বাঁচানোর জন্য কোনো উপায় ছিল না। ঠিক সেই মুহূর্তে একজন বিজ্ঞানী তার এমন এক আবিষ্কার সামনে নিয়ে আসে যেটা সবকিছু পাল্টে দিতে শুরু করে। সে এমন একটা ডিভাইস আবিষ্কার করেছে যেটা সাহায্যে খুব সহজেই রোবটদেরকে শেষ করা যায়। এই অসাধারণ শক্তিশালী ডিভাইসটির নাম দেওয়া হয় নিউরো মেশিন। দেখা যায় এটা একটা ড্রোন বডির মতো কাজ করে এবং এর সাথে কেউ যদি নিজের শরীরের সাথে একটা রোবটের শরীর কানেক্ট করতে পারে আর সেই রোবটগুলোকে তখন সেই মানুষটি কন্ট্রোল করে যা কিছু তা ইচ্ছা করে নিতে পারে। আর এবার সেই ডিভাইসটি ব্যবহার করে আর্মিরা যুদ্ধে নেমে যায় এবং সহজেই রোবটদেরকে কাবু করতে সক্ষম হয়। আর এমনি করে কিছুদিনের মাথায় দেখা যায় তারা প্রায় অর্ধেকের বেশি রোবট মেরে ফেলেছে, নয়তো তারা বন্দী করে ফেলেছে। আর এসবের কারণে সেই রোবটদের যে লিডার ছিল, যে সবাইকে লিড করছিল, সে প্রধানমন্ত্রীর সাথে একটা শান্তি চুক্তির প্রস্তাব দেয়। আর সেই অনুযায়ী এখন থেকে রোবটরা সবাই মানুষের থেকে দূরে থাকবে এবং তারা কখনোই লোকালয়ে আসতে পারবে না। এমনকি তাদেরকে এখন থেকে মরুভূমির অঞ্চলে থাকতে হবে। আর সেই থেকেই সব কাজগুলো মানুষ নিজেরাই করতে থাকে। আর পাশাপাশি মানুষ নিউরো মেশিন ব্যবহার করতে শুরু করে দেয় এবং দিন দিন মানুষের সব সমস্যা দূর হতে শুরু করে। আর এই নিউরো মেশিন ব্যবহার করে তাদেরকে কন্ট্রোল করে মানুষ যে কোনো জায়গায় বসে যে কোনো কাজ করিয়ে নিতে পারছিল। এতে করে সবার জীবনযাপন বেশ সহজ হয়ে পড়ছিল। এমনি করে দিন দিন সবাই এই নিউরো মেশিনের উপর নির্ভর হয়ে পড়ে। আর এমনি করে 2 বছর কেটে যায়। আর এখানে আবারও মিশেলকে দেখা যায় বাকিদের মতো মিশেলের ফ্রেন্ডরা সবাই সেই নিউরো মেশিন ব্যবহার করে পড়াশোনা, কাজ করা সবকিছুই করছিল। তবে মিশেল এই মেশিন একেবারেই পছন্দ করত না, কারণ সে সবসময় এটা মনে করত যে জ্ঞান আর বুদ্ধিমত্তা মানুষের মধ্যে আছে, সেটা কখনোই মেশিনের মাধ্যমে সম্পূর্ণ করা সম্ভব নয়। আর সবাইকে এই নিউরো মেশিনটা ইউজ করতে বললেও দেখা যায় মিশেল টিচারের কথা শোনে না, সে ওই মেশিনটা ব্যবহারই করে না। এর জন্য টিচার এবার রেগে মিশেলকে প্রিন্সিপালের রুমে পাঠিয়ে দেয়। আসলে বর্তমান সময় সরকার থেকে বাধ্যতামূলক করে দিয়েছিল মেশিনটা ব্যবহার করার জন্য। এখানে সেই প্রিন্সিপাল মিশেলের এই পরিস্থিতির জন্য তার পাস্টের ঘটনাকে দায়ী করে দুঃখ প্রকাশ করে। আর জানা যায় 4 বছর আগে একটা অ্যাক্সিডেন্টের পর তার পুরো ফ্যামিলি মারা গিয়েছিল। তখন 3 নামের এক ব্যক্তি মিশেলকে অ্যাডাপ্ট করে নিয়েছিল। তবে তার এই বর্তমান বাবা তার প্রতি কোনো লক্ষ্যই রাখে না, সে সারাদিন এই নিউরো মেশিন নিয়ে পড়ে থাকে। যাই হোক, এরপরে মিশেল সোজা বাড়িতে ফিরে আসে আর নিজের অতীতের ঘটনা মনে করতে শুরু করে। সেই দিন তার ভাই অনেক ভালো পরীক্ষা দিয়েছিল। সে তার ভাইকে নিয়ে বাড়িতে ফিরছিল। তবে পথে হঠাৎ করে তাদের গাড়ির সামনে একটা হরিণ চলে আসে
এবং তাদের গাড়িটা সেখানে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এরপর যখন মিশেলের জ্ঞান ফিরে তখন সে জানতে পারে সে বাদে পুরো পরিবারই ওই অ্যাক্সিডেন্টের পর মারা গেছে। অতীতের এই ঘটনাগুলো ভাবতে ভাবতে মিশেল ঘুমিয়ে পড়ে। মাঝরাতে হঠাৎ করে কিছুর আওয়াজে মিশেলের ঘুম ভেঙে যায়। সে যখন জানালার কাছে আসে দেখতে পায় একটা রোবট তাদের ঘরে ঢুকছে। এটা দেখে মিশেল ভীষণ ভয় পেয়ে যায়, কারণ এখনকার সময় মানুষের সবচেয়ে শত্রু ছিল রোবট। মিশেল দ্রুত তার বাবাকে জাগানোর চেষ্টা করতে থাকে। দেখা যায় ইতিমধ্যে সেই রোবটটা তাদের ঘরে ঢুকে পড়েছে। মিশেল নিজেকে বাঁচাতে কোনো রকমের একটা টেবিলের নিচে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু সেই রোবটটা মিশেলকে দেখতে পায় এবং তার দিকে এগিয়ে আসতে শুরু করে। তখন সে ভয়ে একটা ছুরি হাতে তুলে নেয় এবং বলে, আমার থেকে দূরে থাকো, চলে যাও এখান থেকে। তবে মিশেল লক্ষ্য করে সেই রোবটটা তার কোনো ক্ষতি করছিল না, উল্টো সে মিশেলকে কিছু একটা বোঝানোর চেষ্টা করছিল। রোবটটা তার ব্রেনের দিকে হাত দিয়ে মিশেলকে কিছু একটা বোঝানোর চেষ্টা করতে থাকে। এটা দেখে মিশেল রোবটটার ব্রেন খুলে ঠিক করে দেয়। তখন রোবটটা মিশেলকে সবকিছু বলতে শুরু করে। সে ক্রিসের ছবি দেখিয়ে বোঝানোর চেষ্টা করে যে তার ছোট ভাই মারা যায়নি, সে এখনো বেঁচে আছে। এইসব শুনে মিশেল বিশ্বাসই করতে পারছিল না যে তার কথাগুলো, কারণ তার ভাই তো 4 বছর আগে মারা গিয়েছিল। তবে তাদের এইসব কথার মধ্যে সেই জায়গায় তিন চলে আসে এবং রোবটটাকে দেখে ভীষণ ক্ষেপে যায়, কারণ সরকারের করা অর্ডার কোনো রোবটই রাখা চলবে না। তাই কোনোভাবে সরকারের কাছে এই খবরটা চলে গেলে তারা ফেসে যাবে, এমনকি তাদের জেলও হয়ে যেতে পারে। এসবের জন্য তিন মিশেলের উপর রেগে যায় এবং রোবটটাকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার কথা জানায়, কিন্তু মিশেল কিছুতেই রাজি হয় না। সে তিনকে বোঝানোর চেষ্টা করতে থাকে যে এই রোবটটা ভালো এবং তাদের কোনো ক্ষতি করবে না। তবে তিন উল্টো তার কথা না শুনে তাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং রোবটটার উপরে হামলা করে দেয়। আর এসবের জন্য এবার রোবটটা তিনের উপরে ক্ষেপে যায় এবং দুজনে একে অপরের উপর হামলা করতে শুরু করে। তবে তিন কিছুতেই পেরে উঠছিল না, তাই সে পুলিশের কাছে কল করে রোবটটাকে ধরিয়ে দেওয়ার জন্য। কিন্তু পুলিশকে সত্যটা জানানোর আগেই মিশেল পেছন থেকে এসে তিনকে ইলেকট্রিক শক দিয়ে সেখানে অজ্ঞান করে দেয়, কারণ মিশেলের এখন কোনো সন্দেহ নেই যে এই রোবটটার সঙ্গে তার ভাইয়ের কোনো সম্পর্ক আছে। এর মানে হয়তো এই রোবটের মধ্যে ক্রিসের আত্মা নয়তো কোনো একটা টেকনোলজির মাধ্যমে ক্রিসের ব্রেন এই রোবটের মধ্যে চলে এসেছে। এরপর মিশেল তার ভাইকে খুঁজতে রোবটটাকে সাথে করে গাড়িতে উঠে পড়ে। তবে সেখান থেকে যাওয়ার সময় হঠাৎ করে তিনি সেই নিউরন মেশিনে সে মিশেলের গাড়ির উপরে হামলা করে দেয়। তবে মিশেল সেই মেশিনটাকে গাড়ি দিয়ে ধাক্কা মেরে কোনোভাবে সেখান থেকে পালাতে সক্ষম হয়। এরপর দুজনেই একটা নিরাপদ জনমানব শূন্য জায়গায় চলে আসে। আর তখন মিশেল জিজ্ঞাসা করে তার বডি মানে ক্রিসের বডি কোথায় রয়েছে এবং কি করে বা এই অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেল। এখানে ক্রিস তার বোনকে জানায় তার বডি একজন বিজ্ঞানী একটা গোপন ল্যাবে আটকে রেখেছে, কিন্তু সে নিজেই সেই জায়গার ঠিকানা জানে না। সে জানায় সে একবার সুযোগ পেয়ে একটা রোবটের সাথে নিজেকে কানেক্ট করে নিয়েছিল, আর তখন সে সোজা তার কাছে চলে এসেছে। ক্রিস এখানে এমা নামের একজন ডাক্তারের কথা জানায় যে জানে তার বডি কোথায় রয়েছে। এখানে জানা যায় সেই অ্যাক্সিডেন্টের পর ডাক্তার এম যদিও জেনে গিয়েছিল ক্রিসের সাথে কি হয়েছে, কিন্তু সে মিশেলকে মিথ্যা বলেছিল যে তার ভাই মারা গেছে, আর সেজন্য ক্রিসের বডি খুঁজে পেতে হলে তাকে আগে ডাক্তার এমকে খুঁজে বের করতে হবে। আর এখানে মিশেল জানতে পারে সেই ডাক্তার এখন বাকি রোবটদের সঙ্গে বন্দী আছে, আর রোবটদের সেই এলাকায় কোনো মানুষের প্রবেশ করার কোনো অনুমতি নেই। সরকার কড়াভাবে রুলস করে দিয়েছিল যে ওই জায়গায় কোনো মানুষের যেন প্রবেশ করতে না পারে। কিন্তু নিজের ভাইকে বাঁচানোর জন্য মিশেল এসব উপেক্ষা করে সেই জায়গায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যাওয়ার পথে মিশেল অনুভব করে বর্তমানে মানুষ যে নিউরোমেশিন ব্যবহার করছে তাতে তাদের জীবন পুরোপুরি আনন্দহীন ও একঘেয়ে হয়ে যাচ্ছে। তারা তো মুখ থুবড়ে বাঁচার সেই স্বাদটাই দিন দিন হারিয়ে ফেলছে, এমনকি অনেকেই সেই মেশিনে ডুবে থাকছে প্রতিনিয়ত। তবে মিশেল এগুলো পছন্দ করেনি বলে সে কখনো এটা ইউজ করেনি। এরপর তারা সেই জায়গার খুব কাছাকাছি চলে আসে এবং কোনো মতে লুকিয়ে ভেতরে যাওয়ার চেষ্টা করতে শুরু করে। এরই মধ্যে সেই জায়গায় একটা ট্রাক চলে আসে। ট্রাকটিকে আসতে দেখে তারা দুজনে একটা বক্সের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। এরই মধ্যে সেই ট্রাক থেকে কেট নামের একজন লোক বেরিয়ে আসে এবং সে কোনো একটা গোপন মিশনে এই জায়গায় এসেছে। দেখা যায় কেট তার কাছে থাকা পুরনো একটা ইনটেক পিস্তল বিক্রি করতে এসেছে। তবে দেখা যায় সেই নিউরোমেশিন উল্টো তার দিকে গান পয়েন্ট করে। তবে তখনই সেই জায়গায় একটি রোবট চলে আসে এবং ওই নিউরোমেশিনটাকে ধ্বংস করে ফেলে। অন্যদিকে সেখানে লুকিয়ে থাকা মিশেল আর ক্রিস সবগুলো লুকিয়ে দেখছিল। ওদিকে তারা তো বুঝতেই পারছিল না মানুষের কাছে রোবট না থাকা সত্ত্বেও কেটের কাছে কিভাবে রোবট থাকতে পারে। ওদিকে কেট তাকে বাঁচানোর জন্য সেই রোবটটাকে ধন্যবাদ জানায়। এরপর সে ওই রোবটটাকে নিজের ট্রাকের পিছনে লুকিয়ে ফেলে। এরই মধ্যে মিশেল আর ক্রিস লুকিয়ে সেখান থেকে উঠে পড়ে। অন্যদিকে দেখা যায় এই সবকিছু একটা নিউরোমেশিন দূর থেকে দেখছিল এবং দেখা যায় এটা মার্শাল নামের একটা সেনা কন্ট্রোল করছিল। সে বুঝতে পারে এই ট্রাকটা কোথায় যাচ্ছে। ওদিকে কেট তার ট্রাক নিয়ে এগিয়ে যাচ্ছিল, তবে সেটা জানতো না যে তার ট্রাকের পেছনে মিশেল এবং ক্রিস লুকিয়ে আছে। কিছুক্ষণ পর কেট তার আস্তানায় চলে আসে এবং ট্রাকে করে আনা সেই ভাঙা নিউরো মেশিনটাকে নামিয়ে ফেলে। আসলে কেট সেই নিউরো মেশিনগুলো ধ্বংস করে সেগুলোর পার্টসগুলো বিক্রি করে টাকা ইনকাম করত। এরই মধ্যে কেট ক্রিসের আওয়াজ শুনতে পায় এবং কেট ও তার সেই রোবট আয়রন মিলে মিশেল এবং তার ভাইকে ধরে ফেলে। এখানে মিশেল কেটকে সব সত্যটা জানায় এবং রিকোয়েস্ট করে ডাক্তার অ্যামির সঙ্গে দেখা করিয়ে দেওয়ার জন্য। সে বারবার রিকোয়েস্ট করলে কেট তাদেরকে সাবধান করে জানায় ওই জায়গাটা মোটেও নিরাপদ নয়, খুবই ডেঞ্জারাস, আর এমনিতেই সেই জায়গায় মানুষের কোনো যাওয়ার অনুমতি নেই। এসব বলে সে মিশেলকে সেখানে যাওয়ার থেকে আটকানোর চেষ্টা করতে
শুরু করে, কিন্তু মিশেল কিছুতেই পিছু হটতে চায় না। সে জানায় সে যে করেই হোক না কেন তার ভাইয়ের বডিটা উদ্ধার করবেই। এরই মধ্যে তারা শুনতে পায় বাইরে থেকে কিছুর একটা আওয়াজ আসছে। এটা শুনে কেট সতর্ক হয়ে নিজের গান তুলে নেয়। বাইরে দেখা যায় এটা তো মার্শালের সেই নিউরো মেশিনটা। সে কেটকে ফলো করতে করতে এই জায়গায় চলে এসেছে। এরপর মার্শাল সেই ঘরের মধ্যে ঢুকে ওই রোবট দুটিকে সরকার হাতে তুলে দেওয়ার জন্য হুমকি দিতে শুরু করে। প্রথমত তারা আত্মসমর্পণ করার নাটক করতে থাকে এবং তার সাথে এই নিয়ে কথা বলতে থাকে যাতে করে ক্রিস এবং আয়রন পেছন থেকে সে তাকে শেষ করে দিতে পারে। কিন্তু মার্শালও অতটা বোকা ছিল না। সে তাদের প্ল্যান বুঝে ফেলে এবং সাথে সাথে সে ক্রিস এবং আয়রনের সঙ্গে ফাইট শুরু করে দেয়। মার্শালের শক্তি দেখে তারা বোঝে যায় মার্শালের সাথে তারা পেরে উঠবে না, তাই দ্রুত তারা ওখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু তার আগেই মার্শাল তাদের উপরে অ্যাটাক করে দেয় এবং আবারও দুই পক্ষের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এদিকে দেখা যায় ওই বিল্ডিংটা পুরনো হওয়ার কারণে এই ফাইটের দাপটে বিল্ডিং অনবরত কাঁপতে শুরু করে এবং ধীরে ধীরে ধ্বংস হতে শুরু করে। এসব দেখে তারা সবাই কোনো রকমের ভাবে সেই বিল্ডিং থেকে বেরিয়ে নিজেদের বাঁচিয়ে নেয়। কেটের চোখের সামনে পুরো বিল্ডিংটা ধ্বংস হয়ে যাচ্ছিল। এইসব দেখে সে মিশেলের উপরে ভীষণ রেগে যায়, কারণ তার জন্য মার্শাল তার এতদিনকার লুকানো ড্রাগ খুঁজে পেয়ে গেল আর সেটাকেও ধ্বংস করে ফেলল। তবে মিশেল তাকে সরি বলে এবং জানায় সে শুধু এইসব তার ভাইকে ফিরে পাওয়ার জন্যই করেছে, আর যে করেই হোক না কেন তাকে ডাক্তার এমকে খুঁজে বের করতেই হবে। মিশেলকে এভাবে ইমোশনাল হতে দেখে এবার কেট তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। এরপর সে তার সবচেয়ে বড় রোবটটাকে সাথে নিয়ে নেয়। এরপর সবাই মিলে সেই রোবটদের এড়িয়ে প্রবেশ করতে শুরু করে। মিশেল দেখতে পায় কেটের এই রোবটটা বিশাল বড় এবং কেট এই রোবটটাকে নিজের মতো করে কন্ট্রোল করতে পারত। অন্যদিকে সেই বিজ্ঞানীকে দেখা যায় যে কিনা রোবটদেরকে হারাতে নিউরো মেশিন আবিষ্কার করেছিল এবং এই বিজ্ঞানীর নাম হলো ইথান। তবে এবার সে একটা নতুন টেকনোলজি নিয়ে গবেষণা করছিল, কিন্তু দেখা যায় অনেক চেষ্টা করেও সে এই কাজে কোনো সফলই হতে পারছিল না। এরই মধ্যে সেখানে বিজ্ঞানী ইথানের দুজন জুনিয়র এসে তাকে রিপোর্ট দেয় যে তারা এই টেকনোলজিতে যে ডেটাগুলো ইনপুট করেছিল সেগুলো ধীরে ধীরে তাদের অ্যাক্টিভিটি বন্ধ করে দিচ্ছে। এসব শুনে ইথান তো ভীষণ ঘাবড়ে যায়, কারণ তার সেই নিউরো মেশিনটা আত্মার সাহায্য ছাড়া কিছুতেই চালানো যাবে না। আর এখানে একটা বড় সত্য জানা যায়। দেখা যায় এতদিন ইথান যে ডেটাগুলো ইউজ করে নিউরো মেশিনটাকে চালিয়েছিল সেগুলো সবই ক্রিসের থেকে নিয়েছিল। ইথান অনেক বুদ্ধি করে ক্রিসকে একটা মিশনের নাম দিয়ে তাকে নিজের কাজে লাগিয়ে এসেছিল, আর ক্রিসের ব্রেন ইউজ করেই সে নতুন নতুন টেকনোলজি আবিষ্কার করে যাচ্ছিল। সে ক্রিসের ব্রেন কাজে লাগিয়ে আবারও নতুন একটা টেকনোলজি আবিষ্কার করার চিন্তা করছিল। তবে ক্রিস একটা রোবটের সঙ্গে কানেক্ট হয়ে যাওয়ায় এখন ইথান ক্রিসের ব্রেনকে পুরোপুরি ইউজ করতে পারছিল না, আর সেই জন্যই এই সমস্যাগুলো দেখা দিতে শুরু করেছে। এবার সে তার লোকদেরকে জানায় যে করেই হোক না কেন সেই রোবটটাকে খুঁজে বের করতেই হবে, নইলে সে পুরোপুরিভাবে ক্রিসের ব্রেনকে কাজে লাগিয়ে নতুন টেকনোলজি বানাতে পারবে না। এখানে আরও জানা যায় ইথানই ক্রিসকে ধরে আনতে মার্শালকে মিশেলের পেছনে লাগিয়েছিল, আর এই কাজ করার বিনিময়ে ইথান মার্শালকে একটা সরকারি উচ্চ পদে পাইয়ে দেওয়ার লোভ দেখায়। আর যেহেতু এখন ইথানের কোম্পানি অনেক নামকরা আর ধনী হয়ে গিয়েছিল, তাই মার্শাল এই কাজে রাজি হয়ে গিয়েছিল। অন্যদিকে কেট আর মিশেলকে দেখা যায় তারা সেই বিশাল রোবটের সাহায্যে রোবটদের সেই জোন এরিয়ার ভিতরে প্রবেশ করেছে, কিন্তু দেখা যায় তারা প্রবেশ করার সাথে সাথে সেখানকার রোবটরা এসে তাদের উপরে হামলা করে দেয় এবং তাদেরকে বন্দি করে সোজা সেই রোবটদের লিডারের সামনে চলে আসে। এখানে সেই লিডার তাদের জানায় প্রায় কিছু অসাধু মানুষ তাদের এরিয়াতে এসে তাদের পার্টসগুলো চুরি করে পালায়। এজন্যই তারা নিজেদের সুরক্ষার জন্য এভাবে কেউ আসলেই তাদের উপর হামলা করে দেয়, কিন্তু তাদের কোনো উদ্দেশ্য নেই মানুষের ক্ষতি করার। আর এখানে মিশেলও তার জীবনের কাহিনী ও তার ভাইয়ের সঙ্গে ঘটে যাওয়া সবকিছু তাদেরকে জানায় এবং আশ্বাস দেয় সে কারো কোনো ক্ষতি করতে আসেনি। সে তার ভাইয়ের বডি খুঁজে বের করার জন্য ডাক্তার এমের সঙ্গে কথা বলার কথা জানায়। মিশেলের এইসব কথা রোবটের সেই লিডার বেশ অবাক হয়ে যায়। সে বুঝতে পারছিল না বিজ্ঞানী ইথান একটা বাচ্চার ব্রেন দিয়ে কিভাবে এইসব করছে। এখানে লিডার জানায় ডাক্তার এম তাদেরকে খুব সাহায্য করেছিল, তাই তারা ডাক্তার এমকে এখানে আশ্রয় দিয়েছিল। তবে সে জানায় ডাক্তারের সুরক্ষার কারণে তারা কোনোভাবেই তার লোকেশন অন্য কাউকে দিতে পারবে না। এই কথা শুনে মিশেল হতাশ হয়ে যায়, তবে কেট লিডারকে বোঝানোর চেষ্টা করতে থাকে। এরই মধ্যে সেখানে অন্য একটা রোবট চলে আসে এবং জানায় সে একসময় ডাক্তার এম এর সঙ্গে কাজ করেছিল, আর ডাক্তার এম তাকেও ক্রিসকে খুব ভালো করেই চেনে। তাই সে ডাক্তার এম এর কাছে পৌঁছানোর কিছু ক্লু দিয়ে দেয়। এরপর একজন এসে জানায় ডাক্তার এম ক্রিসের সঙ্গে দেখা করতে চাইছে। এটা শুনে সবাই মিলে ডাক্তার এম এর সঙ্গে দেখা করার জন্য সেই লোকেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে দেখা যায় মার্শালের সেই নিউরো মেশিনটা তাদেরকে ফলো করে সেই জায়গা পর্যন্ত চলে এসেছিল, কিন্তু মিশেল বা বাকিরা কেউই এই বিষয় পর্যন্ত জানতো না। কিছুক্ষণ পর তারা শেষমেশ ডাক্তার এম এর সেই লোকেশনে চলে আসে, কিন্তু সেখানে গেলে তারা দেখতে পায় জায়গাটা প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। এটা দেখে তারা সতর্ক হয়ে অস্ত্র হাতে সামনের দিকে এগোতে থাকে। এরই মধ্যে হঠাৎ করে অনেকগুলো রোবট এসে তাদের চারপাশ থেকে ঘিরে ফেলে, আর দেখা যায় এগুলো সব ডাক্তার এম এর আগে থেকে করা সেটআপ ছিল। তবে ক্রিসকে সেখানে দেখে ডাক্তার এম তার সব রোবটদেরকে থামিয়ে দেয় এবং তাদেরকে ভেতরে ঢুকতে বলে। ভেতরে
আসতে মিশেল রেগে ডাক্তার এমের দিকে তেড়ে আসে এবং জিজ্ঞাসা করে সে কেন তার ভাইয়ের মৃত্যুর কথা বলেছিল এবং তার ভাইয়ের বডি এখন কোথায় রয়েছে। এখানে ডাক্তার এম তাকে সবকিছু খুলে বলতে থাকে। সে জানায় যখন রোবট আর মানুষের যুদ্ধ চলছিল তখন সে ক্রিসকে আহত অবস্থায় পেয়েছিল, তবে অ্যাক্সিডেন্টের পরও ক্রিস বেঁচেছিল। তবে সে যখন ক্রিসের অপারেশন করতে যাবে সে বুঝতে পারে ক্রিসের ব্রেন বাকি সাধারণ মানুষের থেকে অনেক গুণ বেশি অ্যাক্টিভ এবং পাওয়ারফুল। আর এই খবরটা বিজ্ঞানী ইথানের পর্যন্ত পৌঁছে যায় এবং সে তখন ক্রিসকে নিয়ে এমন একটা এক্সপেরিমেন্ট করে যেটা ক্রিসকে না মেরে তার ব্রেন ব্যবহার করে নতুন নতুন আবিষ্কার করতে পারে। এভাবেই সে ক্রিসের ব্রেন কাজে লাগিয়ে সে নিউরো মেশিনটাকে আবিষ্কার করেছিল এবং সেটা দিয়ে মানুষ রোবটদের সঙ্গে ফাইট করে এবং তাদেরকে হারিয়ে দিয়েছিল। কিন্তু সেই ব্যাপারটা কাউকে জানানোর কোনো পারমিশন ছিল না, তাই সেদিন সে বাধ্য হয়ে ক্রিস মারা গেছে সেটা মিশেলকে বলেছিল। আর সেই ঘটনার প্রায় 1 বছর পর ক্রিসের জ্ঞান ফিরে এসেছিল। তখন সে বুঝতে পারছিল বিজ্ঞানী ইথান তার ব্রেনকে ভুল কাজে ব্যবহার করছিল, তাই সে ডাক্তার এমের কাছে সাহায্য চেয়েছিল এবং সে তাকে সাহায্য করছিল একটা রোবটের মাধ্যমে যুক্ত হতে। তবে এরপরেও ক্রিস বুঝতে পারেনি যে তার বডিটা কোথায় রয়েছে। আর ডাক্তার এমও সেই সময় ক্রিসের ব্রেন ওই রোবটের সঙ্গে যুক্ত করে তাকে একটা জায়গায় রেখে সেও পালিয়ে এসেছিল, কারণ ইথান জানতে পারলে তাকেও মেরে ফেলতো। এইসব শুনে মিশেল তো ভীষণ রেগে যায় এবং তার ভাইয়ের বডিটা কোথায় আছে সেটা জিজ্ঞাসা করতে শুরু করে। এখানে ডাক্তার এম জানায় ক্রিসের বডি এখন বিজ্ঞানী ইথানের সবচেয়ে সিকিউরিটি সম্পন্ন ল্যাবে আটকা আছে এবং ক্রিসকে সেখানেই পাওয়া যাবে। এরই মধ্যে সেই জায়গায় মার্শালের সেই নিউরন মেশিনটা চলে আসে এবং সে বুঝে যায় ডাক্তার এম তাদের সব সিক্রেট ফাঁস করে দিয়েছে, তাই সে তাদের উপর হামলা করে দেয়। এটা দেখে রোবটদের লিডার ডাক্তারকে বাঁচাতে মার্শালের সেই নিউরো মেশিনের সঙ্গে ফাইট শুরু করে দেয়। এই সুযোগে মিশেল আর বাকিরা সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু দেখা যায় বাইরে মার্শালের পুরো টিম বাকিরা চলে এসেছিল। আর এবার দুই দলের মধ্যে বেশ ভয়ানক একটা ফাইট শুরু হয়। তবে নিউরো মেশিনের পাওয়ার বেশি হওয়ার কারণে রোবটদের লিডারকে হারিয়ে দেয়। আর এটা দেখে ক্রিসের রোবটটাকে বাঁচাতে ডাক্তার নিজের সামনে চলে আসে। তবে হঠাৎ করে একটা নিউরো রোবট এসে ডাক্তার এমকে সেখানেই মেরে ফেলে আর মার্শাল ক্রিসের রোবটটাকে সাথে করে নিয়ে যেতে শুরু করে। আর যাওয়ার সময় মিশেলকে বলে, আমি তোমাকে এইবার ছেড়ে দিলাম, বাড়ি ফিরে যাও এবং এতদিন যা হয়েছে সবকিছু ভুলে যাও। আমিও তোমার এইবারে সব করা ভুলগুলো ক্ষমা করে দিলাম, তবে বাইরে যদি এসবের ব্যাপারে কাউকে জানাও তাহলে বাইরে কিন্তু এর ফল কখনোই ভালো হবে না। এরপর মার্শাল ক্রিসের সেই রোবটটাকে বন্দি করে সোজা ইথানের সেই ল্যাবে নিয়ে আসে। যদিও মার্শালের কিছুটা খারাপ লাগছিল এই ছোট্ট ছেলেটির অবস্থা দেখে। এরপর দেখা যায় বিজ্ঞানী ইথান ক্রিসের সেই রোবটের কাছে চলে আসে আর বলে, তুমি এই রোবটের সঙ্গে যুক্ত হয়ে খুব ঝামেলা করেছ, তবে তুমি এখন আবারও আমার হাতে বন্দী, তাই এবার আমি তোমার ব্রেনের সব পাওয়ার ব্যবহার করে নতুন টেকনোলজি বানাবো। এসব দেখে এবার মার্শাল ইথানকে এসব করতে বারণ করে। তবে ইথান জানায়, যদি আমি এমনটা না করতাম তাহলে তুমি আজ বেঁচে থাকতে পারতে না, তাই আমাকে উপদেশ দিতে এসো না। অন্যদিকে দেখা যায় মার্শালের সেই টিমের সবাই মিলে লিডারের এলাকা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। আর লিডার বেঁচে থাকলেও সে এবার অনেক বেশি আহত হয়ে গিয়েছে। সে মিশেলকে সান্ত্বনা দিয়ে বলে, যাই হয়ে যাক তারা ক্রিসকে বাঁচাতে অবশ্যই তাকে সাহায্য করবে। এখানে সবাই এটা ভালো করে বুঝে গিয়েছিল যে ইথানকে থামাতে হলে ক্রিসের ব্রেনকে ওই মেশিন থেকে বের করতে হবে, আর তাহলেই ইথানের সব মেশিন অচল হয়ে পড়বে আর সে আর কিছুই করতে পারবে না। এরপর তারা সবাই মিলে দ্রুত সেই ল্যাবে চলে আসে। ওদিকে ক্রিসের এক্সপেরিমেন্ট চলাকালীন সময় সেই জায়গায় কেটে সেই রোবটগুলো এসে ঝামেলা শুরু করে। সব গার্ডরা যখন রোবটগুলোকে থামাতে ব্যস্ত ছিল সেই সুযোগে মিশেল তার ভাইয়ের কাছে চলে যায়। অন্যদিকে কেট আর রোবটের লিডার তাদের রোবটদের সাথে নিয়ে মার্শালের সেই সেনাদের সাথে ফাইট শুরু করে দেয়। দেখা যায় সেই রোবটগুলো অনেক ভয়ানক শক্তিশালী ছিল, তাও তারা হার না মেনে লড়াই চালিয়ে যায়। ওদিকে ইথান এই খবর পেয়ে তার সবচাইতে শক্তিশালী রোবটকে পাঠায় তাদেরকে শেষ করার জন্য। আর এত বড় শক্তিশালী রোবটের সামনে অন্য সব রোবটের শক্তি একেবারেই ক্ষীণ হয়ে যাওয়ার মতো অবস্থা, তারা কিছুতেই পেরে উঠছিল না। তবে এরই মধ্যে মার্শাল ভেবে নেয় সে আর ইথানের এই খারাপ কাজে সঙ্গ দেবে না, তাই সে তার পাশ থেকে সরে যায়। ওদিকে মিশেলও এই সুযোগে তার ভাইয়ের ব্রেন থেকে সেই ডিভাইসটা ডিসকানেক্ট করে ফেলে আর সাথে সাথে ইথানের সব নিউরো মেশিনগুলো একেবারে বন্ধ হয়ে মাটিতে পড়ে যায়। তবে ওদিকে দেখা যায় সেই ডিভাইসটা ডিসকানেক্ট করার সাথে সাথে ক্রিস মারা গেছে। আর এখানে মানুষ আর রোবটের এই এত বছরের সব যুদ্ধ শেষ হয়ে যায়। এরই সঙ্গে সঙ্গে এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় ভবিষ্যতে রোবট কি মানুষের থেকে বেশি শক্তিশালী হয়ে উঠতে পারে, বা এই রোবটকে মানুষ কি অসৎ কাজে ব্যবহার করতে পারে? তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।